এবারে কি বিজেপি তিপ্রামথার মিতালি এটা প্রাচুর্য বলছে? আমি এই কথাটা আমি একবারও তো বলিনি। ডোন্ট ট্রাই টু পুট ইউর ওয়ার্ডস ইন মাই মাউথ। হ্যাঁ, তো আমি ওনাদেরকে বললাম, টোটাল ঘটনাটাই বললাম, বিকজ ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য ম্যান্ডেট অফ দ্য পিপল। হোয়াট এভার দ্য কনসিকুয়েন্সেস, দ্য রেজাল্ট কী হয়েছে, কেন হয়েছে, এগুলো তো আমি সেদিনকে বলেছি। অনেক কথা এই মুহূর্তে বলা ঠিক হবে না, বলার রয়েছে। যদি পরিস্থিতি সেরকম জায়গায় দাঁড়ায়, নিশ্চয়ই অনেক কথা বলবো, কিন্তু এখনো সময় হয়নি। আমি এই কথাটা এখনো বলার মতো সময় আসেনি। আমি চাইব ভারতীয় জনতা পার্টি এভরিওয়্যার অ্যাক্রস দ্য কান্ট্রি, শুধু ত্রিপুরা বললেই নয়, সমস্ত ছোট আঞ্চলিক রাজনৈতিক দলগুলোকে গিলে ফেলেছে। এখন আগামী দিন তিপ্রামথাকে গিলে ফেলবে কিনা এটা নির্ভর করবে এদের উপর, পার্টির তাদের স্ট্যান্ডের উপর নির্ভর করবে। কিন্তু কংগ্রেস ইজ দ্য মেইন আর্কিটেক্ট বিহাইন্ড দিস কনস্টিটিউশনাল সলিউশন। আজকে যতটুকুই যা হয়েছে এই রাজ্যে কিংবা আদার যেখানে ফিক্সড শিডিউল ইমপ্লিমেন্টেড রয়েছে, এটা কংগ্রেসের দেন। এখন আই ওয়ান্ডার, আমার মনে একটা প্রশ্ন, আমি তো ভারতীয় জনতা পার্টিতে বেশ কয়েক বছর ছিলাম। আমি যখন এই ইন্ডিজিনিয়াস পিপলদের নিয়ে কথাবার্তা বলার জন্য মণিপুরে, আমার মনে আছে 2019 পার্লামেন্ট নির্বাচন আগে মণিপুরে আমাদের একটা কোর কমিটি মিটিংয়ে যখন অমিত শাহজিকে আমি বলেছিলাম যে भाई साहब मेरे को लगता है कि ये 6 शेड्यूल जो है एम्पावरमेंट बिल जो पार्लियामेंट में पेंडिंग है उसको पास करवाना चाहिए। तो আমার স্পষ্ট খেয়াল আছে, आपका दिमाग खराब है क्या? मोर एम्पावरमेंट ऑफ TTADC means more empowerment of Christianity। যেই দলের এই মাইন্ডসেট, সেই দল থেকে কতটুকু কি পাবে আগামী দিনে বলবে। আমি কথাগুলো বলছি এই কারণে, আমি তিপ্রামথার বন্ধুদের আমি অ্যালার্ট করে দিচ্ছি, ডোন্ট বিকাম এ ফুল ইন দেয়ার হ্যান্ডস। এটুকু আমার বক্তব্য। The people have voted for you. A large section of the people voted you, and that is why you are the main opposition party in the state. Think of playing the role of the main opposition party. Don't fall in that trap. এটুকু আমার বলতে। এবং পুনরায় একটা সাংবাদিক সম্মেলন ডেকে তিনি সেটাকে ক্যান্সেল করে পুনরায় গুয়াহাটিতে গেছেন ওনার বিধায়কদের নিয়ে, যেটা উনি বলেছিলেন যে ওনাদের যে দাবি যতক্ষণ পূরণ না হবে ওনারা আবার আন্দোলনে নামবেন, এবং সেটা নিয়ে হাতায় কাতরে বিভিন্ন পরিকল্পনা দেখা গেছে ওনারা প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু মূল বিষয় হচ্ছে যে এত গুরুত্বপূর্ণ একটা সাংবাদিক সম্মেলন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন ডেকেছিলেন, কিন্তু গতকাল অনিমেষ দেব বর্মা সাংবাদিক সম্মেলন করে বললেন যে প্রসাদ খেতে গুয়াহাটিতে গেছেন। বিষয়টা একটু কিরকম লাগছে, এবং আপনি একজন বিরোধী বিধায়ক হিসেবে তিপ্রামথার এই ভূমিকা, এবং কোথাও কি মানুষ কনফিউশনে পড়ছেন কিনা, বা আপনারা বিরোধীরা যে জোটে আছেন বা তিপ্রামথাকেও যদি সঙ্গে চান, কোথাও কি আপনারাও কনফিউশনে যাচ্ছেন কিনা? না, কনফিউজ তো শুধু আমরা পলিটিক্যাল পার্টিজ না, কনফিউজ তো সারা রাজ্যের মানুষ। তিপ্রামথা কি চাইছে? নির্বাচনের আগে আমরা শুনলাম গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা, আমরা শুনলাম ইউনিয়ন টেরিটরির কথা, আমরা শুনলাম কনস্টিটিউশনাল সলিউশনের কথা। এই যে 6 শিডিউল, এই যে TTADC 6 শিডিউলের মাধ্যমে যা পরিচালনা হচ্ছে, এটাও তো একটা কনস্টিটিউশনাল সলিউশন যেটা ইন্দিরা গান্ধী দিয়ে গেছিলেন। তো কনস্টিটিউশনাল সলিউশন ওনাদের ডিমান্ডটাকে আগে প্লেস করতে হবে। তিপ্রামথা এবং তার সুপ্রিমো স্পেসিফিক ডিমান্ডটা কি? কারণ দেখুন, উই অল আর কনফিউজ, কারণ এটা তো এদের বক্তব্য। কারণ এর আগে আমরা খুব সুন্দর ইন্ডিয়া টিভিতে একটা ওনার ইন্টারভিউ শুনেছিলাম যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার প্রেক্ষিতে
আমরা হয়নি, সবটাই তো ফাইনাল হয়ে গেছে, ইলেকশন যেহেতু ঘোষণা হয়ে গেছে, কাজে সিগনেচারটা হয়নি। এভরিথিং যদি ফাইনাল হয়ে থাকে তাহলে ইন্টারলোকুটার আবার কেন? তাহলে আগেরটা রং। ইন্টারলোকুটার হলে ইজ হেমন্ত বিশ্ব শর্মা দ্য ইন্টারলোকুটার? অফিসিয়াল নোটিফিকেশন হেমন্ত বাবু তো ইন্টারলোকুটার না। ডিমান্ডটা কি? Everybody is confused. So am I, so are you. Everybody is confused. 125th amendment bill that is lying before the parliament, 125তম সংশোধনী বিল যেটা পার্লামেন্টে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে, এটা যদি প্যাসেজ হয়ে যায়, that is also a constitutional solution, more empowerment to the TTADC. এদের থেকে যারা পলিটিক্যালি আই এম সিনিয়র টু দেম, এই আমি এই কারণে এই কথাটা বললাম। তাদের ডিমান্ড থেকে সরে আসা বা এখন কোনো স্পেসিফিক ডিমান্ড না রাখার মূল কারণটা কি হতে পারে, এবং বারংবার গুয়াহাটি যাওয়া, বৈঠক করা, কিসের থেকে বিরত রাখা হচ্ছে তীব্রমত লিডারদের? না, এটা তো ওনারে বলতে বলুন, ভালো আমাদের কাছ থেকে কোশ্চেনে জিজ্ঞেস করুন। আমার যে বক্তব্যটা আমি রাখলাম, আমি আশা করি দে উইল পন্ডার, এটা নিশ্চয়ই চিন্তা করবে, এবং আগামী দিন তারা তাদের অ্যাকর্ডিংলি তারা তাদের রণনীতি ঠিক করবে। অধ্যক্ষ নির্বাচনের সময় বলা হচ্ছিল যে গোপাল বাবুকে ওনারা সমর্থন করছেন, কিন্তু যেদিন ভোট ছিল সেদিন একজনও বিধায়ক সেখানে উপস্থিত ছিলেন না। সেই বিষয়টা নিয়ে কি বলবেন? এবং যে অভিযোগটা করেছিলেন যে ওনাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, কিন্তু দেখা গেছে যেখানে যেই সিটিং অ্যারেঞ্জমেন্টে বসে শপথ নিয়েছিলেন সেই সিটিং অ্যারেঞ্জমেন্টে বসে ভোট দানের কথা ছিল, এবং অ্যাসেম্বলি কাটিয়েছেন যে সেশনগুলো এই সিটিং অ্যারেঞ্জমেন্টেই, কিন্তু তখন কোনো অভিযোগ বা প্রতিরোধ ছিল না, শুধু ভোটিং টাইমে ওরা বেরিয়ে গেছে। আপনারা কি কনক্লুশন, আপনাদের অ্যাসেসমেন্টটা কি? দাল মে কুচ কালা হ্যায়, এটাই আমাকে তো মনে হলো সিটিং অ্যারেঞ্জমেন্ট কোনটা ওনাদের কাছে প্রাধান্য, অন্য ইস্যু নিয়ে ওয়ার্কআউট করতেন, আমি খুশি হতাম। যে আমাদেরকে 27 তারিখ ইন্টারলোকুটার ঘোষণা করাটা, ইন্টারলোকুটার মধ্যস্থতা, এটা ঘোষণা হলো কি তা মনে পড়ে যায়। জাস্ট এনসি বর্মা তার পার্টি কি একটা হাই পাওয়ার কমিটি করেছিল, তখন বলেছিল তিপ্রা লাইন দিয়ে দিয়েছে, তিপ্রা লাইন বাজার সারা ত্রিপুরাতে বাজে পটকা ফুটেছে। আর ইন্টারলোকুটার সেদিন দেখলাম আমাদের এখানেও ইন্ডিজিনাস পিপলরা খুব সরল, খুব সোজা, তারাও খুব আনন্দ ফুর্তি করেছে। আমি আইপিএফটির মতো রেপ্লিকা হোক আমি চাইছি না। আমার কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে ডোন্ট প্লে in their hands. They have utilized you to grab power. They'll be utilizing you to smash you. Don't allow them to smash. শাসক দলের যে একটা, তিনি বলেছেন ওনার কাছে নাকি সোশ্যাল মিডিয়াকে তিনি উদ্দেশ্য করে বলেছেন যে সেটা ভাইরাল হতেই পারে, এবং তিনি আরো বলেছেন যে ওনার কাছে কোনো অভিযোগ এখনো পর্যন্ত আসেনি। লিখিত অভিযোগ আসেনি। অভিযোগটা কে দেবে? লিখিত অভিযোগটা কে দেবে? It is the duty of the secretary, it is the duty of the custodian, the speaker, it is the duty of the leader of the house to instruct. ডিনাই তো করেননি যে এটা ম্যানুফ্যাকচার কনকক্টেড বানানো হয়েছে, এরকমটা তো বলেননি। তার ঘটনাটা ঘটছে দেখেছেন উনি, এবং এই যে যার বিরুদ্ধে অভিযোগ সেও না কিরকম বলেছেন মিডিয়ার কাছে, হয়তো আমি শুনেছি, কোনো সময় আমি জানি না, যে হঠাৎ করে নোটিফিকেশন এসে এই সমস্ত ব্যাপারে নোটিফিকেশন আসে না, নোটিফিকেশন কিভাবে খুলেছি, এবং নট অনলি ওয়ান, মানে হি ইজ এ রেগুলার সার্চার অফ অল দিস পর্ন ফিল্মস, তবেই তো এই জিনিসগুলো স্ক্রলিং হয়ে আসে। কাকে কি বোঝাচ্ছে? হি ইজ মেন্টালি পারভার্টেড। Now it is the duty of the leader of the house, the custodian of the house, the speaker, যে স্যাংটিটি এই হাউসের বজায় থাকবে কিনা, নাকি এই পারভার্টেড, মেন্টালি পারভার্টেড, বিকৃত মস্তিষ্কের একটা লোককে নিয়ে হাউস আগামী দিন চলবে,
এটা ঠিক করবে লিডার অফ দ্য হাউস এন্ড দ্য স্পিকার। কে অভিযোগ করবে? এই সমস্ত কথা বলা মানে ইন্ডালজেন্স দেওয়া। তাহলে তো যে কোনো নাগরিকদের কাছে আমরা কি বার্তা দিলাম? ইউ আর এট লিবার্টি টু ওয়াচ পর্ন ফিল্ম ইন দ্য সোসাইটি ইন ফ্রন্ট অফ কমন পিপল। You are at liberty to watch porn films anywhere, any place, anytime. এই বার্তাটাই তো আমরা দিতে চাইছি। এটাই তো, যদি আমরা চুপ করে থাকি, এটাই তো মানুষ বুঝবে। আগামী দিন এই সমস্ত ঘটনাগুলো যদি আরো বেশি মাত্রায় ঘটে সারা রাজ্য জুড়ে, তখন কি উত্তর থাকবে? প্রশাসনের কাছে কি উত্তর থাকবে? যারা আইন রচনা করে, তাদের যারা যদি আইন ভঙ্গ হয়, তারা যদি মানসিক এতটুকু পারভার্সন এই মাত্রায় নেমে আসে, তাহলে আগামী দিন বার্তাটা ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার টু দ্য সোসাইটি। কাজে এই সমস্ত কথা বলে টেকনিক্যাল পয়েন্ট তুলে জিনিসটাকে অ্যাভয়েড করার থেকে বরঞ্চ স্টার্ট অ্যাকশন নেওয়া উচিত বলে আমি মনে করি। এবং স্পিকারের কাছে এবং লিডার অফ দ্য হাউসের কাছে আমার এই বক্তব্যই থাকবে। যদি পদত্যাগ উনি না করেন, সেক্রেটারি অ্যাসেম্বলি should be instructed by the chief minister তাকে স্যাক করার জন্য। এটা যদি না হয়, তাহলে আমাদের বলতে হবে মুখ্যমন্ত্রীর এই আবেদন শুধু আন্তরিক ছিল না। ফার্স্ট টাইম একটা নিউ কামার ফার্স্ট সেশনে সে প্রথমবার বিধানসভা প্রবেশ করল, তৃতীয় দিনে ধরা পড়ল। আগে আপনাদের ক্যামেরা বন্ধ হয়নি, আগে ছিল, এবং রতনবাবু ইঙ্গিতটা সেরকমই দিয়েছে। তাহলে হঠাৎ করে রাজনৈতিক রসায়ন যদি, মানে রসের কথা বলেছে, উনার গায়ে এত রস, রতনবাবু ঠিক আন্দাজ করতে পেরেছেন। এই ইঙ্গিতটা কিন্তু সেদিক দিয়ে আমাদের মনে হচ্ছে। এটুকুই আমি বলবো, ইট ইজ এ disgrace, shame upon all the legislators, upon the house, upon the speaker, upon the leader of the house. এরকম একটা ঘটনা ত্রিপুরা বিধানসভার মধ্যে ঘটেছে। It proves amply that somewhere some DNA is wrong. এবং এই ভদ্রলোক এর আগেও সিপিএম থাকাকালীন 25 না 37 লক্ষ টাকা, ফিগারটা আমার ঠিক জানা নেই, পঞ্চায়েতের করাপশনে সিপিএম থেকে বহিষ্কৃত হয়েছিল। কাজে তার রন্ধে রন্ধে দুর্নীতি, তার রন্ধে রন্ধে এই সমস্ত কুঅভ্যাস, ইজ মেন্টালি কমপ্লিটলি পারভার্টেড, এর মধ্যে কোনো সন্দেহ নেই। হি শুড বি স্যাকড ইমিডিয়েটলি। এটুকু আমার বক্তব্য থাকবে এই প্রসঙ্গে। ঘোষণার পর রতনলাল নাথ একটা বক্তব্য রেখেছিলেন যে আপনাকে গণিত শিক্ষা নেওয়ার জন্য বলেছিলেন, এবং যে ব্যক্তি থেকে গণিত শিক্ষা নেওয়ার কথা বলেছিলেন সেই ব্যক্তিটাই এখন বর্তমানে সামাজিক মাধ্যমে ট্রল হচ্ছেন। শুধু সামাজিক মাধ্যম নয়, জাতীয় খবরেও তিনি উঠে এসেছেন একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে। কি বলতে চাইবেন, কি শিক্ষা নিলেন, বা এই বিষয়টাকে এই বিধানসভার মতো পবিত্র জায়গায় এই ঘটনা কিভাবে দেখছেন? না, আমি দেখুন, আমার দুর্ভাগ্য, আমার এবার বিধানসভা আমার অনুপস্থিত থাকতে হয়েছে। গত বছর ধরে আমি বিধায়ক কোনোদিন এমন সেশন যায়নি যে আমি উপস্থিত থাকতে পারি। কিন্তু আমার মেয়ের কলকাতায় অ্যাক্সিডেন্টের ঘটনাকে কেন্দ্র করে আমাকে ছুটে যেতে হয়েছিল। আজকে সকালবেলা এসে বিকেলবেলা চলে যাচ্ছি। আমরা খবর পেয়ে এসছেন, প্রশ্ন করছেন। আমি কলকাতা থাকলেও অ্যাসেম্বলির প্রসিডিংসগুলোর দিকে আমার নজর ছিল। মুখ্যমন্ত্রী একটা ভালো বক্তব্য রেখেছেন, বিধানসভার গরিমাকে যেন আমরা রক্ষা করি, উত্তরোত্তর তার শ্রীবৃদ্ধি যেন আমরা করতে পারি, সকল সবলবৃন্দর কাছে উনি আহ্বান রেখেছেন। তারপরের দিনে এরকম একটি নোংরা কলঙ্কময় অধ্যায় বিধানসভা রচিত হবে কোনোদিনও আমরা দুঃস্বপ্নের মধ্যে ভাবিনি।
রতনবাবুর যে বক্তব্যটা, আমার প্রত্যেক জিনিসটা মনে হচ্ছে এটা বোধহয় থার্ড ডেতে উনি ধরা পড়েছেন। অ্যাসেম্বলিতে 3 দিন ছিল, শুক্র, সোম আর মঙ্গলবার। রতনবাবুর কাছে খবর ছিল হয়তোবা যে ওই বিধায়ক হাউসে বসে এরকম নোংরা ভিডিও বিধানসভার ভেতরে ঘটবে, এটা তো আমরা কেউ আন্দাজই করতে পারি না। কখন? যখন ব্যয় বরাদ্দ নিয়ে আলোচনা চলছে, প্রথমবার বিধায়ক হয়ে এসছেন এই যাদবলাল। হাউস কিভাবে চলে, কখন কি হয়, এগুলো ফলো করা উচিত, শেখা উচিত। এটা না করে উনি মগ্ন হয়ে রইলেন পর্ন ফিল্মের দিকে। মানসিক একটা বিকৃত তার পরিচয় উনি দিয়েছেন। এই বয়সেও এই সমস্ত জিনিস ওনাকে আকৃষ্ট করে, ভাবতে অবাক লাগে। বেশ কয়েক ঘন্টা কেটে গেছে ঘটনা ঘটার পর, তার নৈতিকতা নেই, পদত্যাগ করেন। মুখ্যমন্ত্রীর আহ্বান বিধানসভার গরিমাকে রক্ষা করা এবং তার পবিত্রতা এবং উত্তরোত্তর শ্রীবৃদ্ধি উনি যে কামনা করেছেন তাকে অবজ্ঞা করা প্রেক্ষিতে বিধানসভার সেক্রেটারির তরফ থেকে কোন রকম পদক্ষেপ নেওয়া হলো না, তাকে স্যাক করা হলো না। এটা আমাকে আরো বেশি হতাশ এবং মানে লজ্জা, আমাদের মাথা হেঁটে হয়ে যাচ্ছে সকলে। এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে আমি দাবি করব, নাম্বার 1, যাদব বাবু আপনি এক্ষুনি পদত্যাগ করুন। যে বার্তা আপনি দিয়েছেন প্রত্যেকটি বিধানসভার বিধায়কদের লজ্জায় মাথা হেট করেছেন, বিধানসভার পবিত্রতা আপনি নষ্ট করেছেন। কাজেই আপনাকে পদত্যাগ। ভিডিও ক্লিপিংস গুলো উনি দেখেন, নয়তো হঠাৎ করে এত বিধায়কের মধ্যে হঠাৎ করে যাদবলাল নাথের কথা উনি বললেন কেন? ওনার বক্তব্যটা যে রাজনৈতিক রসায়ন, জানতে গেলে ওনার কাছ থেকে আমার শিক্ষা নিতে হবে। এটা তো ঠিক, এই বয়সে ওনার শরীরের মধ্যে যে এত রস রয়েছে, তো এটা একটা ইন্ডিকেশন হয়তো বা রতনলাল নাথ দিয়েছে, এবং সেই ইন্ডিকেশনের প্রেক্ষিতে আমার মনে হচ্ছে আপনাদের প্রেসের যে গ্যালারি রয়েছে, প্রেস গ্যালারির থেকে আপনাদের কারোর না কারোর ক্যামেরা বন্দী হয়েছে ঘটনাটা, এবং ইঙ্গিতটা আপনারাও পেয়েছেন রতনবাবু কি বলতে চাইছে। ভাবতে অবাক লাগে, এই ঘটনা ঘটার এতদিন পরেও নৈতিকতার বোধ যাদের মধ্যে নেই, যাদের ডিএনএর মধ্যে, এটা শুধু প্রথমবার ভারতবর্ষের এই ঘটনাগুলো ঘটেছে তা না, এর আগেও কর্ণাটক, গুজরাট, এখন ত্রিপুরায় এই ঘটনাগুলো ঘটতে আমরা দেখেছি, এবং একই পার্টির বিধায়কদের দ্বারা এই সমস্ত ঘটনাগুলো, নোংরা ঘটনাগুলো ঘটছে, বিধানসভার পবিত্রতা নষ্ট করছে, বিনষ্ট করছে। প্রত্যেকটি বিধায়ক, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কনিষ্ঠতম বিধায়ক পর্যন্ত সবাই আজকে আমরা অপমানিত, আমরা কলঙ্কিত। এরকম